আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে ক্লাসটা করাবো সেটা হলো রসায়নের ষষ্ঠ অধ্যায়। যে গত ক্লাসে রসায়নের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা যে দুইটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো শতকরা সংযুতি নির্ণয় আর তোমার মোলারিটি নির্ণয়, এইটা করাই দিছি। আর তোমরা জানো যে এই অধ্যায়ের যে মেইন টপিকসগুলো, চারটা মেইন টপিকস আছে, সেটা হলো শতকরা সংযুক্তি, আর স্থূল সংকেত, আণবিক সংকেত, আর হলো তোমার ওই মোলারিটি। এই চারটা টপিক্সের থেকে এই অধ্যায় থেকে কোশ্চেন হয়। তো আমরা যেহেতু গত ক্লাসে দুইটা শেষ করে দিছি, আজকের ক্লাসে এই স্থূল সংকেত এবং আণবিক সংকেতটা সুন্দরভাবে নির্ণয় করে তোমাদের দেখাই দেবো। যদি গত ক্লাসটা কেউ মিস করে থাকো, ওই ক্লাসটা দেখে এই ক্লাসটা দেখতে। তো দেখো, আণবিক সংকেত এবং স্থূল সংকেতের মধ্যে একটা সম্পর্ক হলো আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত গুণ এন। আচ্ছা, এই এনটা কি এখন? এনটা হলো এই যে আণবিক সংকেত থেকে স্থূল সংকেতটা কত গুণ ভারী, সেইটা দ্বারা বোঝা হলো এন। ঠিক আছে, তো এখানে আমরা এন এর মানটা লিখতে পারি এরকম: এন ইকুয়াল টু আণবিক সংকেতের ভর, আণবিক ভর বাই স্থূল সংকেতের ভর। তো দেখো, এই সূত্রটা আমাদের, আমরা যখন আণবিক সংকেত স্থূল সংকেত করবো, এটা আমাদের লাগবে। এই লাগবে বিধায় আমরা এন এর মানটা, এই জন্য আমরা আগে তোমাদের তোমাদের দেখাই দিচ্ছি যে আহ, এই এন এর মানটা আসলে কোথা থেকে আসবে, যে আণবিক সংকেতের ভর বা স্থূল সংকেতের ভর, এটা করলে আমাদের এন এর মানটা আমরা পেয়ে যাবো। তো এখন আমরা পরের স্টেপে আণবিক একটা অঙ্ক থেকে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত দুটো বের করে দেখাই। তো এখন দেখো, একটা অঙ্ক আমরা তুলে নিলাম যে কোনো যৌগে কার্বন 92.31% এবং হাইড্রোজেন 7.69% দেওয়া আছে। ওই যৌগের আণবিক ভরটা 78 দেওয়া আছে। এবার আণবিক সংকেতটা নির্ণয় করো। আচ্ছা, তো তার আগে বলি যে আণবিক সংকেত নির্ণয় করার আগে আমাদের স্থূল সংকেতটা আগে নির্ণয় করতে হয়। কোনো কোনো প্রশ্নে দেখো স্থূল সংকেতও দেওয়া থাকতে পারে, আণবিক সংকেতও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, দুইটার একটা দেওয়া থাকতে পারে। তো দুইটার একটা দেওয়া থাকলে যে কোনো একটা তোমরা নির্ণয় করে দিবা। তাহলে আমি কি বললাম, যে আণবিক সংকেত যখন আমরা নির্ণয় করব, তার আগে স্থূল সংকেতটা নির্ণয় করে দিতে হয়। আচ্ছা, এবার আমরা দেখো সমাধান করি। এটা সমাধান, দেখো এখানে দেওয়া রয়েছে কার্বন 92.31%। এবার ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে কার্বনের যে পারমাণবিক একটা ভর আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর আছে, এই ভরটা দ্বারা নিজ নিজ যে শতকরা সংযুক্তি দেওয়া আছে ওইটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে কার্বনের পারমাণবিক ভর আমরা জানি 12, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 1। তাহলে প্রথমত কি, নিজ নিজ এই শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ। তাহলে আমরা একটা লিখি যে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ। ওকে, তো তাহলে এক্ষেত্রে লিখি কার্বন। দেখো, কার্বনের শতকরা সংযুক্তি কত? 92.31 ভাগ কার্বনের পারমাণবিক ভর কত ছিল? 12। আর হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দেওয়া হয়েছে 7.69 ভাগ 1। তাহলে এটার ক্যালকুলেশন করে দেখি আমরা। আচ্ছা, তো এটার ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেটা হলো 7.69 এত, আর এটার ওয়ানের সাথে ভাগ করলে তো এটাই আসে 7.6। দেখো, ভাগ করার পরে আমরা দুইটাই 7.69 করে পাইছি। এইবারে পরের স্টেপের কাজটা হবে যে এই যে ভাগফলের মধ্যে যে ক্ষুদ্রতম ভাগফল, দেখো ক্ষুদ্রতম ভাগফল বলতে এখানে আমাদের এইটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে সেম মানটা আছে। অন্য অন্য যৌগের ক্ষেত্রে বা অন্য অন্য মৌলের ক্ষেত্রে এখানে আলাদা আলাদা মান আসতে পারে। ঠিক আছে, তো আমরা যেহেতু সেম মানই আছে, এখানে ক্ষুদ্রতম মানও যেটা, বৃহত্তম মানও এটা। তো ক্ষুদ্রতম মান দ্বারা ভাগ করতে হবে এখন। ঠিক আছে, এবার আমরা লিখি যে ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ।
দেখো তাহলে এখানে কার্বনের ক্ষেত্রে তাহলে কি পাই, 7.69 ভাগ 7.69 ভাগ করলে হয় 1। হাইড্রোজেনের ক্ষেত্রেও একই, 7.69 ভাগ 7.69 ভাগ 1। দেখো আমি এইটার ক্ষেত্রে মানটা আমি আবার বলি, মানটা সেম আসছে বিধায় আমাদের এটা 1 1 করে পেলাম, কিন্তু কোন কোন যৌগের এটা মানটা ভিন্ন রকম আসতেই পারে। হ্যাঁ, তো এখানে ভিন্ন রকম মান আসলে মনে করো কার্বনের মনে করো 12 হয়েছে আর হাইড্রোজেনের মনে করো 5 হয়েছে, তাহলে আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করব তখন এই 12কে 5 দ্বারা ভাগ করব আর 5কে 5 দ্বারা ভাগ করব। ঠিক আছে, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়। তো নেক্সটে যদি তোমরা এরকম একটা অঙ্ক করতে মনে করো যে এরকম একটা অঙ্ক করতে হবে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইলে আমি ওইটা পরের স্টেপে করতে পারবো, ঠিক আছে, বা করে দিব। তো এখন দেখো আমাদের ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করলে আমাদের 1 1 করে আইছে। এবার এই যে 1 1 সংখ্যা, এইটা দ্বারাই আমাদের স্থূল সংকেতটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এখন উপরে আমরা এই মানটা নিয়ে আমরা স্থূল সংকেতটা নির্ণয়। তো এইবার আমরা লিখি যে এই যে মান আর এই সংকেত, এই সংকেত দিয়ে আমরা এবার স্থূল সংকেত বের করব, যে অতএব মানগুলো এবং সংকেতগুলো নিয়ে সংকেত থেকে আমাদের যে স্থূল সংকেতটা হবে, স্থূল সংকেতটা হবে দেখো কার্বন, কার্বনের সাথে কত আছে মান 1 গুণ এইখানে এটা কত হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে কত আছে, সরি হাইড্রোজেনের সাথে কত আছে 1। ঠিক আছে, তো দেখো এর সাথে 1 মানে 1 দিলেও হয় না দিলেও হয়, হাইড্রোজেনের সাথে 1 মানে দিলেও হয় না দিলেও হয়। তো টোটাল ক্যালকুলেশন করে আমরা মান পাবো 6, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন এর। তাহলে এই যে যে অঙ্কটা দেওয়া ছিল এর স্থূল সংকেত আমরা কি পেলাম, কার্বন আর হাইড্রোজেন এই দুটার সংমিশ্রণ। ঠিক আছে, তো আশা করি এই স্থূল সংকেত পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো। এবারে আমরা এই স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হবে। আচ্ছা, তার আগে আমাদের ওই অঙ্কে একটা দেওয়া ছিল যে এই যৌগটা হলো আণবিক ভরটা দেওয়া ছিল 78। ঠিক আছে, তো এখন আমরা স্থূল সংকেত নির্ণয় করে ফেলেছি। এবারে স্থূল সংকেত থেকে স্টেপ বাই স্টেপ করে আণবিক সংকেতটা আমরা নির্ণয় করে দিচ্ছি। এবার দেখো তাহলে যৌগের স্থূল সংকেত যদি CH হয় তাহলে আণবিক সংকেতটা কি হবে, যে যৌগের সংকেত আণবিক সংকেত হবে, আণবিক সংকেত হবে CHN ইকুয়াল টু CnHn। দেখো এই এনটা কি তোমরা, আমি প্রথমেই ওই এন এর একটা সূত্র লিখে দিয়েছিলাম যে যৌগের আণবিক ভর বাই স্থূল সংকেতের ভর। ঠিক আছে, এটা আমি লিখে দিয়েছিলাম এই এন এর মান নির্ণয় করার জন্য। দেখো এখানে আমাদের এন এর মান নির্ণয় করে এইখানে বসানোর পর যে সংকেতটা পাবো সেটাই হয় আমাদের আণবিক সংকেত। ঠিক আছে, তো এন এর মান নির্ণয় করার জন্য কি লাগবে, এখন যৌগের আণবিক ভর বাই স্থূল সংকেতের আণবিক ভর। এবার যৌগের আণবিক ভর দেখো আমাদের প্রশ্নে দেওয়া ছিল, তাহলে আণবিক ভরটা দেওয়া আছে, কিন্তু এবার এই যে যৌগের যে আণবিক ভর এটা আমরা এখন নির্ণয় করব। তাহলে যৌগটা আমরা কি পাইছি, কার্বন আর হাইড্রোজেন। তাহলে এই যৌগের আণবিক ভরটা আমরা এখন নির্ণয় করি, বা স্থূল সংকেতের আণবিক ভরটা আমরা নির্ণয় করি। তাহলে দেখো কার্বনের আণবিক ভর কত, 12 প্লাস হাইড্রোজেনের 1 ইকুয়াল টু 13। দেখো তাহলে স্থূল সংকেতের আণবিক ভরটা আমরা পেয়ে গেলাম, আর যৌগের আণবিক ভরটা 78 দেওয়া আছে। তো এখন আমরা n ইকুয়াল টু লিখবো। দেখো n এর সূত্রটা আমি লিখে দিচ্ছি বিধায় আমি আর এখানে লিখছি না, একবারে মানগুলো বসাই দিচ্ছি। তো n এর সূত্রটা কি হবে, আণবিক ভর বা স্থূল সংকেতের আণবিক ভর। তাহলে আণবিক ভর কত দেওয়া আছে প্রশ্নে, 78, আর স্থূল সংকেতের আণবিক ভর আমরা কত পেলাম, 13। ঠিক আছে, এবার 78কে 13 দ্বারা ভাগ করলে আমাদের যে মানটা আসে সেটা হবে 6। তাহলে দেখো n এর মানটা আমরা পেয়ে গেছি। এইবার n এর মান যদি আমরা এই যে এখানে বসাই দিই, দেখো আণবিক সংকেত কি লিখছি, CnHn। যদি আমরা n এর মানটা এখানে বসাই দিই তাহলে আমরা সহজে আণবিক সংকেতটা পেয়ে যাচ্ছি। অতএব লিখি যে অতএব আণবিক সংকেত সংকেত ইজ ইকুয়াল টু, তাহলে CnHn, এইখানে n এর মানটা কত পাইছি, 6। তাহলে যদি বসাই দিই তাহলে C6H6। ক্লিয়ার?
দেখো এখানে স্থূল সংকেত পাইছি CH আর আণবিক সংকেত পেলাম C6H6। এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের ফলো করে এই স্থূল সংকেত আণবিক সংকেত বের করতে হবে। দেখো তাহলে গত ক্লাসে আমাদের শতকরা সংযুক্তি বের করছি, মোলারিটি নির্ণয় করা দেখাইছি, আর এই ক্লাসটাতে তোমাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত উভয়ই দেখাই দিলাম। তো আবার বলছি লাস্টে যে এই অধ্যায় থেকে যদি কোশ্চিন হয়, দেখো এই অধ্যায় থেকে যদি কোশ্চিন হয় অবশ্যই গ এবং ঘতে তোমার এই চারটা থেকেই কোশ্চিন দিবেই, ঠিক আছে। আর এখান থেকে কোশ্চিন হয় বলতে এখান থেকে কোশ্চিন আসার সম্ভাবনা খুবই বেশি। তোমাদের এই যে আসন্ন যে 2025 SSC আসতেছে, এখানে এইটার জন্য এইগুলো খুবই ইম্পর্টেন্ট, বা মানে প্রত্যেকটা ইসেই তোমার অ্যানুয়াল পরীক্ষা বলো, তোমার হাফ অ্যানুয়াল বলো, আর টেস্ট বলো, যেখানেই বলো, তোমাদের এই 6 অধ্যায়ের এই 4টা টপিকস থেকে অবশ্যই গ এবং ঘতে কোশ্চিন আসার সম্ভাবনা 99% দিয়ে দিলাম আমি, ঠিক আছে। তো আশা করি এইগুলো সুন্দরভাবে বুঝতে পারছো। আর আমি আবারও বলছি যে গত ক্লাসের ভিডিওটা যদি মিস করে থাকো, গত ক্লাসে শতকরা সংযুক্ত আর মোলারিটি নির্ণয় করা হয়েছে, ওইটা দেখে তারপরে এটা দেখবা, তাহলে এই অধ্যায়ে একটা ফুলফিল ধারণা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।